আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো তোমরা যারা ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে নতুন উঠেছো, তো তোমাদের বিজ্ঞান বই এখনো তোমরা অনেকেই হাতে পাওনি। তো বিজ্ঞান বই না পাওয়া অবস্থায় কিভাবে বিজ্ঞান বইটা পড়া শুরু করবে সেটার জন্য একটা উপায় হলো যে তোমরা প্লে স্টোরে যেয়ে যদি সার্চ দাও ষষ্ঠ শ্রেণীর বই, তাহলে একটা অ্যাপ শো করবে। ওই অ্যাপসটা ডাউনলোড করে নিলে ওখানে তোমরা সব ধরনের বই পেয়ে যাবে। যেমন এই অ্যাপসটার ভেতরে ঢুকে গেলে এখানে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সহ আরও অনেক রকমের অ্যাপস পাওয়া যাবে। তো সেখান থেকে তোমরা বিজ্ঞান পড়াটাকে নিজেদের মতো করে স্টার্ট করে নিতে পারো। যেমন তোমাদের বিজ্ঞান বইয়ের মানে উপরের যে ছবিটা আছে সেটা এরকম হবে কিছুটা, বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী লেখা আছে। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের ছবি, যেটাই হচ্ছে পূর্বের কারিকুলাম অনুসারে দেওয়া হয়েছে। এখানে যেমন লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত হয়ে আসছে এই বইটি। তো এবারও তোমাদের এই বইটাই দেওয়া হবে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত হয়েছে এই বইটা। তো এই বই সম্পর্কে তোমাদেরকে একটু পরিচিত করে কিছু পড়াশোনা শুরু করে দেওয়া যাক। তো এই বইটা অনেকগুলো অধ্যায়ে বিভক্ত রয়েছে। যেমন এখানে ১ম অধ্যায় থেকে শুরু করে চতুর্থ ১০ অর্থাৎ ১৪টা টোটাল অধ্যায় রয়েছে। তো অধ্যায়গুলো কী, কী সেগুলো একটু করে তোমাদেরকে দেখিয়ে দিই। ১ম অধ্যায় রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, যেটা পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তবে দ্বিতীয় যে অধ্যায়টা আছে জীবজগৎ, এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ জীবজগতে অনেক ইম্পোর্টেন্ট প্রশ্ন আছে, যেগুলো ভালো করে যদি পড়া যায় তাহলে এখান থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন ১ থেকে ২ টা পরীক্ষায় চলে আসে। তারপর তৃতীয় যেটা আছে, তৃতীয় অধ্যায়টা সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। চতুর্থ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সারসংশ্লেষণ। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সংবেদী অঙ্গ, মানবদেহের যে বিভিন্ন সংবেদী অঙ্গ রয়েছে এগুলো বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। সপ্তম অধ্যায় হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। অষ্টম অধ্যায় মিশ্রণ। নবম অধ্যায় আলোর ঘটনা এবং দশম অধ্যায় গতি। একাদশ অধ্যায় বল এবং সরল যন্ত্র। এরপরেও রয়েছে দ্বাদশ অধ্যায় পৃথিবীর উৎপত্তি এবং গঠন, পৃথিবী কীভাবে উৎপত্তি হয়েছে এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ত্রয়োদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি, কোন খাদ্যে কী ভিটামিন রয়েছে, কোন খাদ্য খেলে আমাদের দেহের কী উপকার হবে সে বিষয়গুলো এই অধ্যায়ে দেওয়া হয়েছে। এবং শেষে যে অধ্যায়টা আছে চৌদ্দদশ অধ্যায়, অর্থাৎ ১৪ নম্বর অধ্যায়, এই অধ্যায় মূলত পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, এই দুইটি বিষয়ে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। তো আজকে আমরা প্রথম অধ্যায়ে না যেয়ে, বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপে না যেয়ে দ্বিতীয় যে অধ্যায়টা আছে অর্থাৎ জীবজগৎ, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। জীবজগৎ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে চলে যাওয়া যাক। তো এটাই হলো তোমাদের জীবজগৎ অধ্যায়, তৃতীয় অধ্যায় জীবজগৎ। এখানে বিভিন্ন রকমের প্রাণীর বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে পৃথিবীতে কত রকমের প্রাণী রয়েছে। অনেক ছোট ছোট প্রাণী রয়েছে, আবার অনেক বড় বড় প্রাণী রয়েছে। যেগুলো হচ্ছে যে জীবজগৎ বলতে বোঝাচ্ছে আমাদের এই গোটা পৃথিবীকে দুই ভাগে ভাগ করা যাবে, বা বরং পুরো মহাবিশ্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জীব এবং আরেকটা হচ্ছে জড় মাধ্যমে। তো যাদের জীবন আছে তাদেরকে জীব বলে, আর যাদের জীবন নেই তাদেরকে জড় বলে। যেমন মানুষ, গরু, ছাগল, পিঁপড়া, মশা, মাছ ইত্যাদি সবই কিন্তু এক ধরনের জীব। আর যেগুলোর জীবন নেই অর্থাৎ চেয়ার, টেবিল, ঘরবাড়ি এগুলো সবই হচ্ছে জড়। অর্থাৎ যেগুলো নড়াচড়া করতে পারে না, যাদের জীবন নেই তারা জড়। এবং যাদের জীবন আছে অর্থাৎ মানুষ, গরু, ছাগল, এছাড়া রয়েছে কবুতর, মাছি, মশা ইত্যাদি সকলের জীবন রয়েছে, এদেরকে বলা হয় জীব। আর এই অধ্যায়ে এই জীব অর্থাৎ যাদের প্রাণ রয়েছে এই জীবদের নিয়েই আলোচনা করা হবে। তো প্রথমে একটু পড়া যাক। ভীষণ বৈচিত্র্যপূর্ণ এই পৃথিবী। আমরা আমাদের আশেপাশে একটু তাকালেই এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আবার কারো জীবন নেই। চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম এসব হচ্ছে জড় বস্তুর নমুনা। আবার মানুষ, গরু, গাছ, মাছ, মশা, পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ। আবার এমন কিছু জীবও রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি। ছোট থেকে বড়, মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। অর্থাৎ এটা থেকে আমরা বুঝলাম যে আমাদের এই জীবজগতে অনেক বড় প্রাণীও রয়েছে, আবার অনেক ছোট প্রাণীও রয়েছে। তাই এখানে বলেছে যে ছোট থেকে বড়, মাটি থেকে পানি, বাতাসে অবস্থিত নানা রকমের জীব নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। সেসব নিয়ে মূলত এই জীবজগৎ এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে জীব কি বা জীবের সংজ্ঞাটা কি সেখানে বোঝানো হয়েছে। এখানে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে যে যার জীবন আছে তাকে জীব বলা হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা ইত্যাদি, ব্যাকটেরিয়া ইত্যাদির উদাহরণ এখানে দেওয়া যায়। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে, তাহলে এই প্রশ্নের উত্তরে কি বলা যাবে? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হবে। আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকেই জীব হিসেবে অভিহিত করা যায়। অর্থাৎ একটা বিষয়, সেটা যদি জীব হতে চায় তাহলে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য অবশ্যই উল্লেখ থাকতে হবে। এবং বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে উল্লেখ থাকলেই সেটাকে আমরা জীব বলে গণ্য করতে পারবো। অন্যথায় সেটা সম্ভব হবে না। একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে তা নিচে আলোচনা করা হয়েছে। জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ। জীবের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলোর মধ্যে হচ্ছে প্রথমত পুষ্টি লাভ। জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে, খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে।
কোনো জীব নিজের খাদ্য নিজেই তৈরি করে, এদেরকে বলা হয় স্বভোজী। আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। অর্থাৎ পুষ্টি লাভ। বিভিন্ন জীব বেঁচে থাকার জন্য কিন্তু তাদের পুষ্টির প্রয়োজন হয়। জড় বস্তুর বেঁচে থাকার জন্য কোনো প্রকারের পুষ্টির দরকার হয় না। কিন্তু একটা বস্তু যদি জীব হয়, তাহলে সেটাকে বেঁচে থাকার জন্য অনেক রকমের পুষ্টির দরকার হয়। এদের মধ্যে কিছু জীব রয়েছে যারা নিজের খাদ্য নিজেরই তৈরি করে, এদেরকে বলা হয় স্বভোজী। আবার পরভোজী জীব অন্য একটা জীবকে ভক্ষণ করে তারা পুষ্টি লাভ করে। যেমন বাঘ হরিণকে ভক্ষণ করে পুষ্টি লাভ করে। তার মানে বাঘও একটা প্রাণী, হরিণও একটা প্রাণী, কিন্তু বাঘ হচ্ছে পরভোজী, অর্থাৎ অন্য একটা জীবকে তারা ভোজন করে। এরপর আছে হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে, অর্থাৎ প্রত্যেকটা জীব কোষ নামক গাঠনিক একক দ্বারা গঠিত। প্রত্যেকটা জীবের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক অসংখ্য কোষ রয়েছে। এই অসংখ্য কোষ নামক গাঠনিক একক দিয়ে কিন্তু এক একটা জীব গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। এটা হচ্ছে মূলত জীবের বৃদ্ধি, যে একটা জীবের অবশ্যই বৃদ্ধি হতে হবে। ৩ নম্বর বলা হয়েছে শক্তির রূপান্তর। জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। অর্থাৎ প্রাণীদেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে। প্রাণীদেহে একটা প্রাণী সে খাবার খেলো, খাবার খাওয়ার পরে এই খাবারটা তার দেহের মধ্যে ভেঙে বিভিন্ন প্রকারের শক্তি উৎপাদন হয় এবং তার মাধ্যমেই সে কিন্তু চলতে পারে। এটাই মূলত বোঝানো হয়েছে যে একটা জীব অবশ্যই তার শরীরের ভেতর শক্তির রূপান্তর করবে। ৪ নম্বর টপিকে দেওয়া আছে প্রজনন। জীবের প্রজনন ঘটে। এই প্রক্রিয়ায় জীবের বংশবিস্তার হয়। মানুষ সন্তানাদি উৎপাদনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি ঘটায়। অর্থাৎ জীবের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা সন্তানাদি উৎপাদন করবে এবং তারা তাদের বিস্তার ঘটাবে। ৫ নম্বর টপিক হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদগ্রীব হই। অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর সন্ধান পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের পরিবেশের প্রতি একটা প্রতিক্রিয়া রয়েছে। আমাদের দেহে যদি একটা মশা বসে, তাহলে এই মশা আমাদের শরীরে কামড়ানোর এই বিষয়টার পরিবর্তে আমাদের দেহে আরেকটা প্রতিক্রিয়া প্রদান করে মস্তিষ্ক, যার ফলে আমরা মশাটিকে মারার জন্য উদগ্রীব হই। আবার অন্ধকার পরিবেশে যখন একটা গাছ জন্মায়, সে কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আমরা জানি গাছের আলোর প্রয়োজন। সে এ কারণেই যেখানে আলো পাবে সেই দিকেই সেই গাছটা বেড়ে উঠবে, যাতে দ্রুত সম্ভব সে আলোটা পেতে পারে। তো এটিই বলেছে যে পরিবেশের প্রতি জীবেদের এক ধরনের প্রতিক্রিয়া কাজ করে। শেষে আছে হচ্ছে অভিযোজন। প্রত্যেকটা জীবের অভিযোজন ক্ষমতা আছে। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়। উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি সাশ্রয়ে সাহায্য করে। দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদ এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে। উপরে উল্লেখিত এই বৈশিষ্ট্যগুলো সকল জীবে দেখা যায়। পক্ষান্তরে জড় বস্তুতেও এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। যেমন এইখানে বিজ্ঞান বইয়ে অনেক রকমের জীবের কিন্তু ছবি দেওয়া আছে। যেমন গাছও একটা জীব। আবার এখানে একটা কুকুরের ছবি দেওয়া আছে যে খাবার খাচ্ছে। একটা ছাগলের ছবি দেওয়া আছে যে ঘাস খাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবই তার জীবন ধারণের জন্য কিন্তু তাদের খাদ্যের প্রয়োজন। এখানে যদি সেটা উদ্ভিদ জীব হয়, তাহলে সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আর যদি প্রাণী জীব হয়, তাহলে সে কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। সে জীবন ধারণের জন্য উদ্ভিদ অথবা অন্য কোনো প্রাণীর উপর নির্ভরশীল হয়ে থাকে। তো এইখানে তোমাদের একটা দলগত কাজ দেওয়া হয়েছে যে তোমার পরিবেশ থেকে একটি উদ্ভিদকে সংগ্রহ করো। এর মধ্যে জীবের কী, কী বৈশিষ্ট্য আছে তা পোস্টারে কাগজে লেখো এবং বোর্ডে প্রদর্শন করো। তো এটা তোমরা অবশ্যই তোমাদের ক্লাসে করবে। এরপর পার্ট ৩ এ যাওয়া যাক। পার্ট ৩ হচ্ছে মূলত জীবের শ্রেণীকরণ। জীবের শ্রেণীকরণ বলতে মূলত কী বোঝায়? বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় ৮৭ লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পৃথিবীতে কী পরিমাণ জীব রয়েছে। এটা বিজ্ঞানীদের মতে যে ৮৭ লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীরা পৃথিবীতে সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। তো এটা তোমাদের পরীক্ষায় বা এমসিকিউ দিতে পারে যে কত সালে কোন বিজ্ঞানী পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। তো এটার অ্যান্সার হচ্ছে ১৯৬৯ খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। তো এইটা তোমরা একটু মার্ক করে নেবে তোমাদের বইয়ে। ১৯৭৪ খ্রিস্টাব্দে বিজ্ঞানী মাগিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। আধুনিক শ্রেণীবিন্যাসটি নিম্নরূপ। এখানে আধুনিক যে শ্রেণীবিন্যাস আছে সেটা দেওয়া হয়েছে। জীবজগৎকে মূলত প্রধানত ২টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদিকোষী জীব এবং আরেকটা হলো প্রকৃতকোষী জীব। একটা আদিকোষী জীব এবং আরেকটা হচ্ছে প্রকৃতকোষী জীব। আদিকোষী জীবকে ১ ভাগে ভাগ করা গেলেও প্রকৃতকোষী জীবকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। আদিকোষী জীবকে ১ ভাগে ভাগ করা যায় এবং সেটা হচ্ছে রাজ্য ১, শুধুমাত্র মনেরা। কিন্তু প্রকৃতকোষী যে জীবটা রয়েছে সেটাকে মূলত ৪ ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে প্রতিষ্ঠা, এরপর আছে ফানজাই, তারপর আছে হচ্ছে প্ল্যান্টি, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। এদের প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। প্রথমেই বলা যাক যে মনেরা যেটা আছে এটা মূলত ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের অতি ক্ষুদ্র সবুজ শৈবাল টাইপের প্রাণী। প্রতিষ্ঠা পর্বের মধ্যে রয়েছে অ্যামিবা সহ আর অন্যান্য প্রাণী।
ফাঞ্জাইয়ের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের সামুদ্রিক প্রাণী। প্লান্টি হচ্ছে একটি উন্নত পর্বের প্রাণী, অর্থাৎ আমরা যে উদ্ভিদগুলোকে নর্মালি দেখে থাকি সেই উদ্ভিদগুলোই হচ্ছে প্লান্টি এই রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ অ্যানিমেলিয়া যেটা আছে, এই অ্যানিমেলিয়া পর্বের মধ্যে যারা মেরুদণ্ডী প্রাণী আছে বা অমেরুদণ্ডী প্রাণীরা আছে তাদেরকে উল্লেখ করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে এখানে মুরগি, ব্যাঙ, সাপ, তারপর হচ্ছে যে কুকুর ইত্যাদি থাকতে পারে। প্রত্যেকটা রাজ্য সম্পর্কে কিন্তু এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কেননা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য এইগুলো বৈশিষ্ট্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা রাজ্য ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। রাজ্য এক হচ্ছে মনেরা। এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি এককোষী এবং হচ্ছে এরা কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা জীব কিন্তু কোষ দ্বারা গঠিত এবং প্রত্যেকটা কোষ কিন্তু নিউক্লিয়াস দ্বারা গঠিত, এবং এই নিউক্লিয়াসটা থাকে হচ্ছে প্রত্যেকটা জীবের কোষের মাঝখানে। তো রাজ্য এক যেটা মনেরা আছে, এই মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত যে জীবগুলো রয়েছে সেই জীবগুলো কিন্তু এককোষী এবং এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এটি মূলত বুঝিয়েছে। এরা খুবই ক্ষুদ্র এবং আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, অর্থাৎ এরা এতটাই ক্ষুদ্র যে আণুবীক্ষণিক যে যন্ত্র আছে এটা ছাড়া এদেরকে দেখা যায় না। উদাহরণগুলো খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোজাইরা ইত্যাদি। এরপর হচ্ছে রাজ্য ২ প্রতিষ্ঠা। এটাও ভালো করে মুখস্থ রাখতে হবে। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ প্রতিষ্ঠা যে রাজ্যটা আছে প্রকৃত কোষীর, এই প্রতিষ্ঠা রাজ্যের কিন্তু কোষগুলোকে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, কোষে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরা এককোষী বা বহুকোষী ক্লোরোফিল যুক্ত একক বা দলবদ্ধভাবেও থাকতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় হচ্ছে অ্যামিবা। এই অ্যামিবা উদাহরণটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবে। ৩ নম্বরে আছে হচ্ছে রাজ্য ৩ ফানজাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ এদের দেহে অনেক সুন্দরভাবে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা হচ্ছে পরভোজী, অর্থাৎ নিজের খাদ্য কিন্তু তারা নিজে উৎপাদন করতে পারে না, যেহেতু তাদের মধ্যে ক্লোরোফিল নেই। একমাত্র ক্লোরোফিল উদ্ভিদ জাতীয় যেগুলো জীব আছে সেগুলোর মধ্যেই থাকে। এই কারণে উদ্ভিদেরাই নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। কিন্তু ফানজাই রাজ্য ৩-এর যে ফানজাই আছে, এটা যেহেতু তাদের মধ্যে ক্লোরোফিল নেই তাই এরা পরভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এদের মধ্যে উদাহরণ হিসেবে মনে রাখবে ইস্ট, পেনিসিলিয়াম এবং মাশরুম। এবং সর্বশেষ যেটা আছে রাজ্য ৪, সেটা হচ্ছে উদ্ভিদ জগৎ, প্লান্টি। এটা অধিকাংশ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। এদের দেহে অসংখ্য কোষ দ্বারা গঠিত, এদের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান। উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় হচ্ছে আম, জাম, কাঁঠাল ইত্যাদি। অর্থাৎ আমরা নর্মালি যেই বৃক্ষগুলোকে দেখে থাকি সেই বৃক্ষগুলোই মূলত এই ৪ নম্বর রাজ্য প্লান্টি অর্থাৎ উদ্ভিদ জগতের অন্তর্ভুক্ত। এরপর এখানে আরও কিছু বলা হয়েছে যে সুবিশাল উদ্ভিদ জগতে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আরও নানাভাবে ভাগ করা যায়, সেগুলো তোমরা দেখে নেবে। যেমন উদ্ভিদ জগৎকে প্রধানত ২টি ভাগে ভাগ করা যায়, অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ হলো সমঅঙ্গবর্গীয়, মশবর্গীয় এবং ফ্রানবর্গীয়। আর সপুষ্পক উদ্ভিদ যেটা রয়েছে সেটা হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী। নগ্নবীজী উদ্ভিদকে কোনো ভাগে ভাগ করা না গেলেও আবৃতবীজী উদ্ভিদকে আবার একবীজপত্রী, দ্বিবীজপত্রী এই দুই ভাগে উদ্ভিদে বিভক্ত করা যায়। তো এগুলো তোমরা ভালোভাবে রিডিং পড়ে নিবে। এদের মধ্যে রয়েছে মশবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, কোনটার উদাহরণ কী সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখতে হবে। সপুষ্পক উদ্ভিদের উদাহরণগুলো কোনগুলো, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সপুষ্পক উদ্ভিদ বলতে আম, জাম, সুপারি ইত্যাদিকে বোঝায়। এই তিনটা মাথায় রাখতে হবে যে সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যেগুলো উদ্ভিদে ফুল জন্ম নেয় এবং ফুল জন্ম নেওয়ার পরে হচ্ছে যে ফল জন্ম নেয় সেগুলো উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। যেমন আম, জাম, সুপারি এগুলো গাছে ফল উৎপাদন হওয়ার আগে ফুল উৎপাদন হয়, তারপরে হচ্ছে এখানে ফল উৎপাদন হয়। এই কারণে এই উদ্ভিদগুলোকে বলা হয় হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এবার সর্বশেষ রাজ্য যেটা হচ্ছে যে রাজ্য ৫ অ্যানিমেলিয়া, প্রাণী জগৎ। এই প্রাণী জগতের মধ্যে কিন্তু আমরা মানুষেরাও আছি, আমরা মানুষেরাও কিন্তু এই প্রাণী জগতের মধ্যে অন্তর্ভুক্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাজ্য ৫ অ্যানিমেলিয়া, প্রাণী জগৎ। এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না, সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। উদাহরণ মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। প্রাণীজগৎকে আবার নানা ভাগে ভাগ করা যায়, যেমন মেরুদণ্ডের উপস্থিতিতে ভিত্তি করে প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ যাদের মেরুদণ্ড নেই। পিঠ বরাবর যে সোজা হাড় থাকে যার মাধ্যমে একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে, সেই বিষয়টাকে মূলত মেরুদণ্ড বলা হয়। তো যাদের মেরুদণ্ড রয়েছে যেসব প্রাণীদের তাদেরকে মেরুদণ্ড প্রাণী বলে, এবং যাদের মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ড প্রাণী। তাই মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীজগৎকে দুই ভাগে বিভক্ত করা যায়। এখানে মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদি মেরুদণ্ড আছে। মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী প্রাণী। মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। এখানে কিছু কাজ দেওয়া আছে, এই কাজটা তোমরা সুন্দরভাবে দেখে নেবে।
অমেরুদণ্ড প্রাণী কোনগুলা? এখানে আমি পড়তে যাচ্ছি না, কারণ পড়তে গেলে এখানে অনেক সময়ের প্রয়োজন হয়। অমেরুদণ্ড প্রাণী বলতে মূলত বোঝায় যে যাদের মেরুদণ্ড থাকে না। যাদের হচ্ছে শির দ্বারা বরাবর যে একটা হাড় থাকে যেটার মাধ্যমে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, এই শক্ত নটকট জাতীয় এই বিষয়টাকে মূলত মেরুদণ্ড বলা হয়। এই মেরুদণ্ড যাদের থাকে না তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। শুধুমাত্র এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অমেরুদণ্ড প্রাণী কোনগুলা সেগুলা উল্লেখ করে রাখতে হবে। যেমন প্রজাপতি, মাছি, তারপর হচ্ছে যে তেলাপোকা, প্রজাপতি, মাছি, তেলাপোকা এগুলো হচ্ছে যে অমেরুদণ্ডী প্রাণী। এছাড়াও রয়েছে মৌমাছি, উইপোকা, এগুলোর প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। তাই বলেছে যে অমেরুদণ্ডীর মধ্যে প্রজাপতি ইত্যাদি পতঙ্গ দলভুক্তভাবে প্রাণী। পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। মেরুদণ্ড প্রাণীর মধ্যে রয়েছে যে দেহের ভিতরে কঙ্কাল থাকে। মেরুদণ্ড যারা প্রাণী তাদের দেহের ভিতরে কঙ্কাল থাকে, পাখনা বা দুই জোড়া পাখা থাকে, অর্থাৎ মাছ হচ্ছে একটা মেরুদণ্ড প্রাণী, ব্যাঙ হচ্ছে একটা মেরুদণ্ড প্রাণী এবং টিকটিকি হচ্ছে একটা মেরুদণ্ড প্রাণী। সর্বশেষ হাঁস মুরগি, এরাও কিন্তু মেরুদণ্ড প্রাণী। এখানে এখানে এদের ছবি দেওয়া আছে এবং এদের সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া আছে যে মেরুদণ্ড প্রাণীদের কী কী বৈশিষ্ট্য থাকে, যেমন মাছে পাখনা থাকে, আইস থাকে, তারপর হচ্ছে যে ব্যাঙ কিসের সাহায্যে হচ্ছে নিঃশ্বাস নেয়, ব্যাঙ কিন্তু স্থলে এবং জলে উভয় জায়গায় থাকতে পারে, এই জন্য এদেরকে উভচর প্রাণী বলা হয়। টিকটিকি, এদেরকে সরীসৃপ বলা হয়। এই যে গিরগিটি ইত্যাদি, টিকটিকি, গিরগিটি এরা হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। এরা বুকে ভর দিয়ে চলে। সরীসৃপ প্রাণীদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এরা বুকে ভর দিয়ে চলে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত পাখি, অর্থাৎ এরা হচ্ছে পাখির শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী, অর্থাৎ হাঁস, মুরগি এরা যতই মেরুদণ্ডী প্রাণী হোক, এরা কিন্তু পাখির শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। এদের দেহ পালক দ্বারা আবৃত থাকে। পালক পাখি শ্রেণীর একটা প্রধান বৈশিষ্ট্য। তাহলে পাখি শ্রেণীর একটা প্রধান বৈশিষ্ট্য কি? যে তাদের মধ্যে পালক থাকবে। এই পালক দ্বারা আবৃত থাকবে। যদি কোনো প্রাণীর পালক থাকে তাহলে সেটাকে সহজেই চেনা যাবে যে এটা একটা পাখির মধ্যে পড়ে। উট পাখি, পেঙ্গুইন এবং আরও কিছু পাখি আছে যারা উঠতে পারে না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন পাখিগুলো আসলে উঠতে পারে না। যেমন উট পাখি, পেঙ্গুইন এবং আরও কিছু পাখি আছে যারা উঠতে পারে না। পাখি নরমালি ডিম পাড়ে। ডিম থেকেই পাখির হচ্ছে বাচ্চা হয়। বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। অর্থাৎ এগুলোর মধ্যে মানুষ এই দলের অন্তর্ভুক্ত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ কিন্তু এই দলের মধ্যে অন্তর্ভুক্ত। মানুষ এই যে স্তন্যপায়ী শ্রেণীভুক্ত। তাহলে মানুষ কোন শ্রেণীভুক্ত? এটা এক কথায় উত্তর দিয়ে দিতে হবে যে হচ্ছে যে মানুষ হচ্ছে স্তন্যপায়ী শ্রেণীভুক্ত। এরপর হচ্ছে যে বলেছে যে মানুষ এই দলের অন্তর্ভুক্ত। এদের দেহের লোম থাকে। বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। মায়েরা বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী প্রাণী মাছ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি থেকে অনেক বুদ্ধিমান হয়ে থাকে। এদের মস্তিষ্ক ও দেহ গঠন বেশ উন্নত হয়ে থাকে। মানুষ এবং ইঁদুরের উদাহরণ এখানে দেওয়া আছে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে। তো নিচের ছকটি তোমার বিজ্ঞানের খাতায় এঁকে পূরণ করো। প্রতিটি প্রাণীর নিচে ৩টি বৈশিষ্ট্যের যেকোনো একটি তে টিক চিহ্ন দাও। যেমন রুই মাছের আইস আছে, তাই রুই মাছের হচ্ছে যে কলামের আইসের জায়গায় টিক চিহ্ন দিতে হবে। এখানে তোমাদের নিজের মতো করে কাজ করতে হবে। যেমন প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে যে দেহ আবরক, লোম আছে, পালক আছে, আইস আছে, কিছুই নেই। তো এদের কাদের মধ্যে লোম আছে, পালক আছে, আইস আছে? এগুলো উদাহরণ। যেমন এখানে হচ্ছে যে দেহ আবরক, কাকে হচ্ছে যে পালক আছে। রুই মাছে হচ্ছে আইস আছে। টিকটিকিতে টিকটিকিতে কিন্তু হচ্ছে যে লোম লোম নেই, তারপর হচ্ছে যে পালকও নেই, আইসও নেই। তো এখানে টিকটিকির ক্ষেত্রে উদাহরণ হবে না। তারপর হচ্ছে যে ইলিশ মাছের ক্ষেত্রে আইস আছে। এখানে মুরগি আছে, মুরগির হচ্ছে যে পালক আছে, মুরগি দেওয়া যায়। তারপর হচ্ছে যে ছাগলের লোম আছে, এটা দেওয়া যায়। এগুলো জায়গায় হচ্ছে যে টিক চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে যে উপাঙ্গ সমূহ বলতে ডানা আছে কাদের এখানে ডানা আছে। ডানা আছে মূলত কাকের ডানা আছে, তো কাকের এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে যে রুই মাছের যেহেতু ডানা নেই তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া যাবে না। টিকটিকির পা আছে, টিকটিকিতে একটা টিক চিহ্ন হবে। ব্যাঙের পা আছে, ইলিশ মাছের পা নেই। কুকুরের এখানে হচ্ছে যে ডানা নেই কিন্তু পা আছে। তারপর হচ্ছে যে মুরগির এখানে পা আছে, ডানাও আছে। সাপের পা নেই আবার হচ্ছে ডানাও নেই। ছাগলের হচ্ছে যে পা আছে, ব্যাঙের এখানে হচ্ছে পা আছে। তো এই ইনফরমেশনগুলো যেগুলোর ক্ষেত্রে চেয়েছে সেগুলোতে টিক দিতে হবে। এখানে মূলত তাই বুঝিয়েছে যে যা রুই মাছের কলামের আইসের জায়গায় টিক দিতে হবে। তো এখানে যেগুলো উদাহরণ দেওয়া আছে সেগুলো উদাহরণের জায়গায় টিক দিতে হবে। এটা নিজের মতো করে কাজ কমপ্লিট করে নিতে হবে। এই অধ্যায় শেষে আমরা যা শিখলাম সেটা হচ্ছে জীব নড়াচড়া করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে লেখা আছে যে প্রথমত জীব নড়াচড়া করে, অর্থাৎ জীবকে চেনার সহজ উপায় হচ্ছে যা নড়াচড়া করে, নিজেদের জায়গা পরিবর্তন করে, এক কথায় যার জীবন রয়েছে তাকে বলা হয় জীব। ২ নম্বর হচ্ছে জীবজগতের ৫টি রাজ্য রয়েছে। এগুলো হচ্ছে মনেরা, প্রতিষ্ঠা, ফাঞ্জাই, ছত্রাক, উদ্ভিদ ও প্রাণী। এই রাজ্যগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে কারণ এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ৩ নম্বরে আছে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ যেগুলো আছে। অপুষ্পক উদ্ভিদের মধ্যে রয়েছে
মস বর্গীয় উদ্ভিদ এবং ফার্ন বর্গীয় উদ্ভিদ, এবং সর্বশেষ সপুষ্পক উদ্ভিদ রয়েছে যেগুলা সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যেগুলো উদ্ভিদে ফুল উৎপাদন হয় সেগুলো উদ্ভিদ হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ এবং হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ। তো এই অধ্যায় শেষে মূলত আমরা এটাই শিখলাম। তো আগামী দিন এই অধ্যায়ের হচ্ছে অনুশীলনী নিয়ে কিছু আলোচনা করে আমরা হচ্ছে এরপরে যে অধ্যায়টা আছে তৃতীয় অধ্যায় সেই বিষয়ে পড়াশোনা শুরু করে দেব। এই বিষয়ে অনুশীলনী পড়া মূলত সৃজনশীল প্রশ্ন আর হচ্ছে যে এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিক, এবং প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। এই জিনিসগুলো ভালো করে পড়ে নিতে হবে। যেমন ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এই জিনিসটা পড়তে হলে অবশ্যই যে রাজ্যের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া আছে ওই উদাহরণগুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, তাহলেই তোমরা এখানে পারবে। যে গাছের ডালের প্রাণীটি কোনটি, কোন প্রাণীটি গাছের ডালে অবস্থান করে, এগুলা বিষয়গুলো উল্লেখ করে দিতে হবে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই ছিল। তোমাদের বিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায় ছিল ষষ্ঠ শ্রেণীর জীবজগৎ, সেই অধ্যায়টা মূলত আজকের একটা ক্লাসের মাধ্যমে লেকচার দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের আর কোন কোন ক্লাসের উপর ভিডিও দরকার এই মুহূর্তে। আমি সেই ক্লাসের উপরই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ সবাইকে।